যদি আপনার কাছে সামান্য সোনাও থাকে তাহলে আপনি হবেন সবচেয়ে ধনী মানুষ। কিন্তু কিভাবে? আর 2020-তে যেখানে 10 গ্রাম সোনার দাম ছিল 48,000 টাকা, সেখানে ঠিক 5 বছর পর আজকে সেই সোনার দাম 1,27,000 টাকায় পৌঁছেছে। কেন? রাশিয়ার ঠিক কোন দোষটার কারণে আজকে সোনার দাম এতটা বেড়ে গেছে? আজকের ভিডিওতে এটাই জানবো। আজকাল যে সোনার দাম চরম পর্যায়ে পৌঁছেছে, এর পেছনে সারা বিশ্বের কি হাত এবং ভারতেরই বা হাত কি, আর রাশিয়ার ঠিক দোষটা কি, সব মিলিয়েই আজকের ভিডিওটা। ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্ব অর্থনীতি অস্থির হয়ে পড়ে। যুদ্ধ মানেই একটা আলাদাই ঝামেলা। আর যখনই এমন অবস্থা তৈরি হয়, ইনভেস্টররা সাধারণত নিরাপদ একটা জায়গা খোঁজে যেখানে টাকা তারা রাখতে পারে বা ঢালতে পারে। যদি কোনো ধরনের যুদ্ধ বা সংকট দেখা যায়, তখন মানুষ শেয়ার মার্কেটে কিংবা ক্রিপ্টো থেকে টাকা তুলে সোনার মধ্যে বিনিয়োগ করে, কেননা সোনা কখনো পুরোপুরি ভ্যালুটা কমায় না। এর কারণে যুদ্ধের পর বিশ্ব বাজারে সোনার চাহিদা হঠাৎ বেড়ে যায়। রাশিয়া যখন ইউক্রেনের সাথে যুদ্ধটা স্টার্ট করে দেয়, তখন আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন যে দেশগুলো ছিল, তারা রাশিয়ার উপর কঠোর একটা আর্থিক নিষেধাজ্ঞা জারি করে দেয়। এই নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার ইন্টারন্যাশনাল ব্যাংকিং লেনদেন এবং বিজনেস এবং বৈদেশিক যে কারেন্সি ছিল, সেটা রিজার্ভে বড় একটা ধাক্কা লাগে। ফলে রাশিয়ার ডলারের উপর নির্ভরতা কমিয়ে সোনা এবং অন্যান্য যে বিকল্প কারেন্সি বা সম্পদগুলো রয়েছে, সেগুলোর মধ্যে রিজার্ভ বাড়াতে শুরু করে। শুধু রাশিয়ায় নয়, আরো কয়েকটি দেশ একই পথেই হাঁটা স্টার্ট করে, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। আসলে এখানে মূল সমস্যাটা হচ্ছে এটাই, এই যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধের ফলে ডলার কারেন্সি যে নিয়ন্ত্রণ করে অর্থাৎ আমেরিকা, সেই আমেরিকা কি করে রাশিয়ার ডলারকে সিজ করে দেয়, রাশিয়ার অনেক সম্পত্তিকে সিজ করে দেয়, তাতে তারা ডলারে কোনো ট্রেড করতে পারে না। যার ফলে সমস্যা এটাই হয়ে দাঁড়ায়, রাশিয়ার যে ডলার কারেন্সি রিজার্ভ ছিল, সেটার মধ্যে অনেক বড় ধরনের ধাক্কা লেগে যায়, যার ফলে রাশিয়ার ইকোনমিটা অনেক দিকে ইফেক্ট হয়ে পড়ে। এর একমাত্র কারণ হচ্ছে ডলারের উপর নির্ভরশীলতা। শুধুমাত্র রাশিয়া নয়, বিশ্বের যে কোনো দেশ ডলারের মধ্যেই ট্রেড করে। যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হয়, তাই রাশিয়া সোনার উপর ইনভেস্ট করা শুরু করে দেয়। এর ফলে সোনার দাম ধারাবাহিকভাবে বৃদ্ধি হতে দেখা যায়। যেহেতু ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা আমদানিকারী দেশ, তাই সোনার এত চাহিদা বৃদ্ধির কারণে সোনার দামটাও দিন দিন বেড়ে যেতে থাকে, যার প্রভাবে ভারতের বাজারে সরাসরি পড়ে। নিষেধাজ্ঞা রাশিয়াটা যতটা ক্ষতি করেছে, তার প্রভাব ততটাই ছড়িয়ে গেছে সমস্ত বিশ্বের সোনার দামের উপর। এর একটা অন্যতম কারণ হচ্ছে ডলারের ভ্যালু কমে যাওয়া। ডলারের ভ্যালু কমলে পুরো গ্লোবাল মার্কেটের একটা চেইন রিয়াকশন তৈরি হয়। যখন ডলার দুর্বল হয়, তখন ইনভেস্টররা সেটাকে রিস্কি মনে করে, আর তাই তারা টাকা সরিয়ে নিয়ে এমন একটা জায়গায় রাখে যেখানে রিটার্ন কম হলেও রিস্ক প্রায় নেই। সেই জায়গাটা হলো গোল্ড অর্থাৎ সোনা, কেননা সোনা কখনোই ভ্যালুহীন হয় না। এখনকার দিনে মার্কিন অর্থনীতি ইনফ্লেশন আর ডেট প্রাইসিং এর মাধ্যমে পড়েছে। তারা এতটাই ট্যাক্স চালায়, যার ফলে অন্যান্য দেশগুলো সমস্যার মধ্যে পড়ে। ফলে ইনভেস্টরের মধ্যেও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অবস্থায় তারা ডলার থেকে বেরিয়ে গোল্ডের মধ্যে ইনভেস্ট করে। এর ফলে ইন্টারন্যাশনাল মার্কেটে গোল্ডের ডিমান্ডটা প্রচুর পরিমাণে লাফিয়ে বেড়ে যায়। আর ইন্ডিয়া যেহেতু বিশ্বের অন্যতম বড় গোল্ড ইম্পোর্টার, তাই এই দাম বাড়ার ইফেক্ট সরাসরি ইন্ডিয়ান মার্কেটের মধ্যেও দেখা যায়। ইন্ডিয়ান রুপির ভ্যালু কমে গেলে সোনার দাম স্বাভাবিকভাবেই বাড়ে, কারণ ইন্ডিয়া সোনা কেনে ডলারে। ধরো ইন্টারন্যাশনাল মার্কেটে গোল্ডের দাম না বাড়লেও যদি রুপির ভ্যালু কমে যায়, তাহলে সেই সোনার দাম ইন্ডিয়ায় বেশি পড়ে। ইদানিং রুপির ভ্যালু ডলারের তুলনায় অনেকটা কমেছে। একদিকে ইম্পোর্ট খরচও বেড়েছে, অন্যদিকে ডলারের ডিমান্ডও বেশি। এই দুই কারণেই লোকাল মার্কেটে সোনার দাম উপরে উঠেছে। ভারতীয়দের গোল্ডের প্রতি ভালোবাসা সবাই জানে। বিয়ে, উৎসব বা ইনভেস্টমেন্ট সবকিছুতেই গোল্ডের একটা বিশেষ আলাদা জায়গা আছে। তাই দাম বাড়লেও মানুষ সোনা কেনা বন্ধ করে না। এই ধারাবাহিক ডিমান্ডেই আবার প্রায়শই আরো উঁচুতে নিয়ে যায় সোনার দাম। বিশ্বের অনেক বড় সেন্ট্রাল ব্যাংক এখন তাদের ফরেন রিজার্ভে বেশি করে সোনা যোগ করেছে, কারণ তারা ডলারের উপর নির্ভরশীলতা কমাতে চাইছে। বিশেষ করে চায়না, রাশিয়া, তুর্কি এবং ইরানের মতো যে দেশগুলো রয়েছে, যাতে ভবিষ্যতে কোনো ইনকামিং স্যাংশন বা কারেন্সি ক্রাইসিসে টিকে থাকতে পারে। এত বড় স্কেলে সেন্ট্রাল ব্যাংকগুলো যখন সোনা কেনে, তখন মার্কেটে সাপ্লাই কমে যায় আর দামটা বাড়ে ডিমান্ডটা বেশি হওয়ার জন্য। যখন ইনফ্লেশন বাড়ে, তখন টাকা রাখলে তার ভ্যালু কমে যায়। 100 টাকায় যেটা আজ কেনা যায়, 6 মাস পরে সেটা আর সম্ভব হয় না। এই অবস্থায় মানুষ এমন অ্যাসেট খোঁজে যা ভ্যালু ধরে রাখে, আর সোনা হচ্ছে তার মধ্যে টপ। এখন প্রায় সব দেশে ইনফ্লেশন বাড়ছে, ইকোনমিক গ্রোথ কমেছে, অনেক দেশে রেসেশনের ছায়া দেখা যাচ্ছে। ইনভেস্টররা তাই স্টক বা ক্রিপ্টোর মতো রিস্কি জায়গা থেকে টাকা তুলে গোল্ডে রাখছে, যার ফলে একদমই সরাসরি প্রভাব পড়ছে সোনার দামে। কেননা বারো সবাই সোনার দিকে ঝুঁকে যাওয়ায় সোনার ডিমান্ডটা অনেকটাই বেড়ে যায়, এবং ডিমান্ড বাড়ার জন্য সাপ্লাইটা অনেকটা কমে যায়। আর সাপ্লাইটা কমার জন্য এবং ডিমান্ড বাড়ার জন্য সোনার দামটা এমন ভাবে বেড়ে যায়, যেটি হয়ে যায় সাধারণ মানুষের ধরা ছোঁয়ার নাগালের বাইরে। তাছাড়া ইন্ডিয়ার সোনা শুধু ইনভেস্টমেন্ট নয়, এটা একটা ইমোশন। যে কোনো ধরনের পুজো হোক কিংবা বিয়ে হোক, ঈদ হোক, যাই হোক না কেন, প্রতিটি ফেস্টিভ সিজনে গোল্ডের ডিমান্ড হঠাৎ করেই বেড়ে যায়। দোকানগুলোতেও তখন অফার চলে, সবাই গোল্ড কেনে গুড লাক হিসেবে। এই সিজনাল ডিমান্ডের কারণে ইন্ডিয়ান মার্কেটে দাম অটোমেটিকলি বাড়ে। এখন যদি সেই সময় ইন্টারন্যাশনাল প্রাইসও বাড়ে, তাহলে প্রভাবটা দ্বিগুণ হয়। তাই দেখা যায় ফেস্টিভ বা
ওয়েডিং সিজনের আগে এবং পরে গোল্ড প্রাইস প্রায় রেকর্ড ছোঁয়। ইনভেস্টররা এটাকে ইমোশনাল ডিমান্ড ওয়েভ বলে, যেখানে মার্কেট সেন্টিমেন্টই প্রায়শই বাড়ে। গোল্ডের দামের মতোই সিলভারের দিকেও নজর রাখছে সবাই, কারণ অনেক ইনভেস্টর পুর ম্যানস গোল্ড বলে একে, মানে যাদের পক্ষে সোনার বড় ইনভেস্ট করা সম্ভব নয় তারা সিলভারে ইনভেস্ট করে। এখনকার পরিস্থিতি সিলভারের দামও ওঠানামা দেখা যাচ্ছে, তবে সোনার মতো ততটা ধারাবাহিকভাবে বাড়েনি, কারণ সিলভার শুধু ইনভেস্টমেন্টের জন্য নয়, ইন্ডাস্ট্রিয়াল ইউজেও কাজে লাগে, বিশেষ করে ইলেকট্রনিক, সোলার প্যানেল আর ব্যাটারি তৈরিতে। তাই যখন গ্লোবাল ইকোনমি স্লোডাউন হয় তখন ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড কমে যায়, ফলে সিলভারের প্রাইসই স্থিতিশীল বা কিছুটা কমে যায় দামটা। তবে একই সময়ে অনেক ইনভেস্টর সেফ অ্যাসেট হিসেবে সিলভারেও ইনভেস্ট করেছে, তাই দামের পতন হয়নি। সহজভাবে বললে গোল্ডের দাম যেভাবে লাফিয়ে উঠেছে সিলভার ততটা বাড়েনি, কিন্তু সেটাও স্থিরভাবে উপরের দিকেই আছে। আর ইন্ডিয়ান মার্কেটে সিলভারের চাহিদা এখনো ভালো, বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে বিয়ে বা উৎসবে সিলভারের অলংকার অর্থাৎ গহনাগাটি কেনাকাটা এখনো প্রচলিত। ফলে সামগ্রিকভাবে সিলভারেও সেফ ইনভেস্টমেন্ট হিসেবে ধরা হয়েছে এবং সিলভারের দামটাও দিন দিন একটু একটু করে বেড়ে চলছে। যাই হোক, আপনার কি মনে হয় সোনা যদি আপনি আজ থেকে 5 বছর আগে কিনতেন এবং আজকে সেটার দাম লাখ পার হতো, তাহলে আপনি কোটিপতি হতেন কিনা এবং আপনার একটা অ্যাসেট হিসেবে সেটা ব্যবহার হতো কিনা সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। শেষবার আপনি কত গ্রাম সোনা কিনেছেন এবং কত টাকা দিয়ে কিনেছেন, সেটার দাম তখন কত ছিল 10 গ্রাম হিসেবে, কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ভুলবেন না। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থাকুন এবং সুস্থ থাকুন।